দেশের আকাশে পবিত্র রমজান মাসে চাঁদ দেখা গেছে। কাল থেকে রোজা রাখবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। বাদ মাগরিব ইসলামী ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে রমজানের নিত্যপণ্যের দাম কম রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। আগামী ২৭ মার্চ দিনগত রাতে পবিত্র লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। রফিকুল ইসলামের রিপোর্ট। মুসলমানদের এক বছরের অপেক্ষার শেষ হয়েছে। রোববার থেকে শুরু হচ্ছে পবিত্র মাহে রমজান। সিয়াম সাধনা ও সংযমের মাধ্যমে আত্মার পরিশুদ্ধির সুযোগ এসেছে মুসলিম ধর্মাবলম্বীদের জন্য। জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন দেশের আকাশে রমজানের চাঁদের উপস্থিতির কথা নিশ্চিত করেন। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে 1446 হিজরি সালের পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। 27 মার্চ 2025 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর উদযাপিত হবে ইনশাআল্লাহ। রমজানের পবিত্রতা রক্ষার জন্য নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের আহ্বান জানান ধর্ম উপদেষ্টা। মালয়েশিয়া, সৌদি আরব, আরব আমিরাতে আমরা দেখেছি ডিসকাউন্ট দেয়। রমজান আসলে 10%, 5%, 15% ডিসকাউন্ট দেয়। আমাদের এখানে উল্টা, রমজানের পবিত্র রক্ষার্থে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে। এটা আমরা ব্যবসায়ী ভাইদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সারা দেশে এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করেন মুসল্লিরা। ভোররাতে সেহরি খেয়ে আল্লাহর সন্তুষ্টির আশায় সিয়াম সাধনা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে ভোগ বিলাস বিদ্বেষ পরিহার করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পবিত্র রমজান উপলক্ষে শনিবার সন্ধ্যায় এক বাণীতে এই বার্তা দেন তিনি। দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, জীবনের সব স্তরে পরিমিতিবোধ, ধৈর্য ধরে রমজানের পবিত্রতা রক্ষা করতে হবে। পবিত্র এ মাসে মহান আল্লাহর সন্তুষ্টি, নৈকট্য লাভ এবং ক্ষমা লাভের অপূর্ব সুযোগ হয়। তিনি বলেন, ধনী গরিব সবার মাঝে পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ প্রতিষ্ঠায় রমজান ভূমিকা পালন করে। রমজান ঘিরে যেন আগুন ঝরছে রোজায় দরকারি পণ্যের বাজারে। লেবু, শসা, বেগুন, ছোলা, বেসনের দাম আকাশ ছোঁয়া। লেবুর ডজন বিক্রি হচ্ছে 220 থেকে 300 টাকায়। সংকট অব্যাহত রয়েছে ভোজ্য তেলেও। বিক্রেতাদের অভিযোগ যে তেলের চাহিদা অনুসারে সরবরাহ না থাকায় দাম বেশি। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। রাজধানীর কারওয়ান বাজার। মুসলমানদের পবিত্র মাস রমজানকে সামনে রেখে ক্রেতাদের বেড়েছে আনাগোনা, হাঁক ডাক বেড়েছে বিক্রেতাদের। নিত্যপণ্যের বাজার আগে থেকে বাড়তি থাকায় অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। তার উপর আবার রোজায় দরকারি প্রায় সব পণ্যের দাম নতুন করে বেড়েছে। প্রকার ভেদে খেজুর বিক্রি হচ্ছে 240 থেকে 1200 টাকা পর্যন্ত। বেড়েছে অন্যান্য ফলের দামও। ভোজ্য তেলের সংকটে ক্রেতাদের দিশেহারা অবস্থা। দাম নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন মত। ভোজ্য তেল বাজারে বিলকুলই নেই। যেগুলো বলে ওরা সুপার বলতেছে, তাও রেট অনেক হাই। শাকসবজিতে স্বস্তি থাকলেও হাত দেয়া যাচ্ছে না লেবু, বেগুন ও শসায়। প্রকার ভেদে লেবুর ডজন বিক্রি হচ্ছে 220 থেকে 300 টাকায়। কোনোভাবে দেখার সুযোগ নাই 4টি লেবুর দাম 100 টাকা। এটা আমরা কি সেই লেভেলে এখন যেতে পেরেছি বলেন? রমজান আগে লেবু বস্তা কিনছে 4000-5000 টাকা বস্তা, আর এখন লেবু বস্তা 12,000-15,000 টাকা বস্তা, তারপরও পাওয়া যায় না লেবু। বাজার সহনীয় করতে কর্তৃপক্ষের নজরদারির অভাবকে দুষছে ক্রেতারা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। মুসলমানদের ত্যাগ এবং আত্মশুদ্ধির মাস হলেও দেখা যায় অনৈতিকভাবে প্রতি বছর রমজান মাসে প্রায় প্রতিটি পণ্যের দাম বেড়ে যায়। তবে তার বিপরীত চিত্রের দেখা মেলে মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে। বিস্তারিত থাকছে সামদানি প্রত্যয়ের রিপোর্ট। আত্মশুদ্ধি ও পবিত্রতার মাস মাহে রমজানকে ঘিরে সাজ রব বিশ্বব্যাপী মুসলমানদের মধ্যে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রমজান উপলক্ষে বড় চেইন শপ থেকে শুরু করে ছোট দোকানগুলোতেও দেয়া হয় বিশাল ছাড়। ক্রেতাদের কে কত বেশি মূল্য ছাড় দিতে পারে তা নিয়ে রীতিমতো চলে প্রতিযোগিতা। রমজানের আগেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটিতে কমানো হয়েছে চাল, তেল, চিনি, ময়দা এবং অন্যান্য খাদ্যপণ্যের দাম। আমাদের দেশে তো আর ছাড় নাই। সৌদি আরবে সবকিছুর ইনশাআল্লাহ আছে, কম আছে দাম,
রমজান উপলক্ষে সবকিছুর দামে কম চলে, প্রায় 50% ডিসকাউন্ট আছে। ট্যাং এটা 65 রিয়াল ট্যাং আমরা এখন 40 রিয়াল বিক্রি করতেছি। বাংলাদেশে এরকম 20% ডিসকাউন্ট দিলে মানুষ অনেক উপকৃত হবে। সংযুক্ত আরব আমিরাতে রমজান উপলক্ষে ঘোষণা করা হয়েছে বিভিন্ন নিত্যপণ্যে 60% ছাড়। দেশটিতে রমজান শুরুর 10 দিন আগ থেকেই পণ্যের উপর মূল্য ছাড়ের এ রীতি চলে আসছে। রমজান উপলক্ষে আমার দোকানে সবকিছুর উপর ছাড় চলছে। এ মাসে লাভ করতে চাই না, মহিমান্বিত আল্লাহ আমাদের ক্ষমা করে দিক, এটাই চাইবো। রমজানে রোজাদারদের সুবিধার্থে 800টির বেশি নিত্যপণ্যের দাম কমিয়েছে কাতার। এছাড়া রমজানের প্রস্তুতি দেখা গেছে ওমানেও। দেশটির অভিজাত শপিং কমপ্লেক্সগুলোতে ঘোষণা দেয়া হয়েছে বিশাল মূল্য ছাড়ের। পাশাপাশি প্রয়োজনীয় নিত্য সামগ্রীর মূল্য গড়ে ছাড় দেওয়া হয়েছে 30 থেকে 35%। এদিকে রমজান মাস জুড়ে মূল্য ছাড়ের ছড়াছড়ি দেখা যায় মালয়েশিয়ার ছোট বড় শপিং মলে। রমজান উপলক্ষে চাল ডাল তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় প্রায় সব জিনিসের দাম কম থাকে দেশটিতে। এছাড়া প্রসাধনী, পোশাক সহ অন্যান্য পণ্যের ওপরও থাকে বিভিন্ন ছাড়। সামদানি প্রত্যয়, RTV। দেশে দেশে পালিত হচ্ছে 1446 হিজরি সনের পবিত্র মাহে রমজান। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে শুক্রবার তারাবির নামাজ আদায় করে মুসল্লিরা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং মালয়েশিয়ায় আজ তারাবির মধ্যে দিয়ে রমজানের আনুষ্ঠানিকতা শুরু করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। বিভিন্ন দেশের রমজান উদযাপনের রীতি রেওয়াজে জানাচ্ছেন সামদানি প্রত্যয় তার আরও একটি রিপোর্টে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গেছে আত্মশুদ্ধি, ত্যাগ ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায়ের মাস পবিত্র মাহে রমজান। দেশে দেশে বিভিন্ন আনুষ্ঠানিকতা ও রীতিতে এ মাসকে বরণ করে নেয়ার রেওয়াজ আছে। সেহরি ও ইফতারেও রয়েছে এক এক দেশের এক এক ঐতিহ্য। রমজান শুরু হওয়ার আগেই সংযুক্ত আরব আমিরাতে শুরু হয় হক আল লায়লা নামের এক বিশেষ আয়োজন। আরব আমিরাতের মতো কুয়েতেও হয় এই আয়োজন। শিশুরা রঙিন পোশাক পরে আশেপাশের প্রতিবেশীদের দরজায় দাঁড়িয়ে সুর করে গান গায়, একে অন্যকে বিতরণ করে মিষ্টি ও চকলেট। আফ্রিকার দেশ মিশরে উৎসবমুখর পরিবেশে মাস জুড়ে আলোকসজ্জায় সজ্জিত থাকে বাড়িঘর ও রাস্তাঘাট। আফ্রিকার আরেক দেশ মরক্কোতে কামানের শব্দে শুরু হয় ইফতার। বাংলাদেশের পুরনো ঢাকার মতো সেহরির সময় গান গেয়ে মানুষকে জাগিয়ে তোলার রীতিও দেখা যায় দেশটিতে। মরক্কোর মতো সিরিয়াতেও ইফতারের সময় জানাতে কামান ব্যবহার করা হয়। আফগানিস্তানে রোজার দৈর্ঘ্য প্রায় 17 ঘন্টা। ইফতারে সবচেয়ে সমাদৃত আফগান বুলানি, আলু, পেঁয়াজ, বাদাম ও সবজি দিয়ে তৈরি বুলানি রুটি দেশটির ধনী গরিব সবার কাছেই দারুণ প্রিয়। ফিলিস্তিনে রমজানে ফানুস ওড়ানোর রীতি থাকলেও যুদ্ধের বিভীষিকা কেড়ে নিয়েছে রমজানের সেই আনন্দ। শুক্রবার গাজা উপত্যকায় ভারী বৃষ্টি ও প্রচণ্ড শীতে ঠিকমতো সেহরিও করতে পারেনি সেখানকার বাসিন্দারা। তা সত্ত্বেও যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই পবিত্র মাসকে বরণ করে নিয়েছে গাজাবাসী। সামদানি প্রত্যয়, RTV। নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম গেল রমজানের তুলনায় সহনীয় পর্যায়ে রয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রমজানের পুরো মাস নিত্যপণ্যের দাম সহনীয় রাখার সর্বোচ্চ চেষ্টা করবে সরকার। এছাড়া পাবনায় বাস ডাকাতির ঘটনায় কিছু মিডিয়া অতিরঞ্জিত করেছে বলে মন্তব্য করেছেন ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। আশিকুল আলম বিস্তারিত জানাবেন এ ব্যাপারে। রমজান আসলেই লাফিয়ে বাড়ে নিত্যপণ্যের দাম, নাভিশ্বাস উঠে ক্রেতাদের। বিশেষ করে শসা, লেবু, ছোলা, খেজুর আর সয়াবিন তেলের দামে আগুন জ্বলে। এরই মধ্যে বাজার থেকে প্রায় উধাও হয়েছে বোতলজাত সয়াবিন। তবে কিছুটা স্বস্তি আছে খোলা তেলের বাজারে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে বাণিজ্য মন্ত্রণালয় ছাড়াও অন্যান্য সংস্থাগুলো কাজ করছে। গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। পুরো রোজাতে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। সংবাদ সম্মেলনে আলোচনায় আসে নির্বাচন ও দেশের আইন শৃঙ্খলা প্রসঙ্গ। এ সময় প্রেস সেক্রেটারি বলেন, সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন দিতে চায় অন্তর্বর্তী সরকার। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে কম রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে।
আর যদি না ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরো কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরো 3 মাস এটা দেরি হতে পারে। শুক্রবার পাবনায় ঘটে যাওয়া বাস ডাকাতির ঘটনা কিছু মিডিয়া অতিরঞ্জিত প্রচারণা করেছে বলে জানান প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। 10টি পরিবহনে ডাকাতি হয়েছে, আবার কেউ কেউ লিখেছে 40টি পরিবহনে ডাকাতি হয়েছে। তো 10 থেকে 40 ফিগারটা বিভিন্ন মিডিয়াতে ভেরি করেছে। আপনার সাথিয়ায় 3টা পরিবহনে ডাকাতি হয়েছে এবং সেখানে আরো 2টো পরের ট্রাক ছিল, মোট 5টা পরিবহন ছিল। প্রায় 10 মিনিটের মধ্যেই খবর পেয়ে পুলিশের টহল সেখানে উপস্থিত হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সবার সহযোগিতা চান ডেপুটি প্রেস সচিব। আশিকুল আলম, RTV, ঢাকা। পাবনার সাঁথিয়ায় মধ্যরাতে সড়কে গাছ ফেলে বাস, ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে গাড়ির সংখ্যা নিয়ে ভুক্তভোগী এবং পুলিশ প্রশাসনের দ্বিমত আছে। অন্যদিকে শরীয়তপুরে গণপিটুনিতে মৃত্যু হয়েছে 2 ডাকাতের। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি প্রতিরোধে ব্যর্থতার অভিযোগে মিয়া বাজার হাইওয়ে থানার ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া বগুড়ায় পারিবারিক কলহে সাবেক স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী ও শাশুড়ি। প্রতিনিধিদের তথ্যচিত্রে নুসরাত জাহান সিনথের রিপোর্ট। সম্প্রতি প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় ঘটছে ছোট বড় ডাকাতির ঘটনা। রাতের আধারকে কাজে লাগিয়ে বাসাবাড়ি থেকে শুরু করে সড়ক মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে দুর্ধর্ষ কিছু ডাকাত চক্র। শুক্রবার রাত 1টার দিকে পাবনার সাঁথিয়া সড়কে গাছ ফেলে বাস, ট্রাক সহ অন্তত 40টি গাড়িতে হানা দেয় ডাকাতরা। পুলিশ ও ভুক্তভোগীরা জানায় প্রথমে গাছের গুঁড়ি ফেলে একটি পণ্যবাহী ট্রাক আটকে ফেলে। এতে ট্রাকের পেছনে থাকা বাস, প্রাইভেট কার, মাইক্রোবাস সহ প্রায় 40টি গাড়ি আটকা পড়লে 40 থেকে 50 জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে পর্যায়ক্রমে গাড়িগুলোতে ডাকাতি চালায়। অন্যদিকে শরীয়তপুরে গণপিটুনিতে 2 ডাকাত নিহত হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার দাঁতপুর গ্রামে ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় কীর্তিনাশা নদীতে স্পিডবোট ও ট্রলারে করে 24 থেকে 25 জনের একটি ডাকাত দল দাঁতপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় নদীতে থাকা বাল্কহেডের লোকজন তা টের পেয়ে ডাকাতদের ধাওয়া করে। এতে ডাকাতদের গুলিতে 3 জন আহত হয়। পরে মাইকে ঘোষণা শুনে এলাকাবাসী ডাকাতদের গণপিটুনি দিলে 2 জনের মৃত্যু হয়। এদিকে বগুড়ায় পারিবারিক কলহের জেরে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। স্বজনদের অভিযোগ, বগুড়া সদরের আকাশতলা এলাকার রুবেল হোসেন স্ত্রী সখিনার সঙ্গে বিচ্ছেদ নিয়ে শুক্রবার রাতে তর্কে জড়ালে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সখিনা ও তার মা আনোয়ারাকে হত্যা করে। এছাড়া কুড়িগ্রামের নাগেশ্বরীতে বেলাল হোসেন নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নুসরাত জাহান সিনথি, RTV। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সম্পূর্ণ নিরাপদ আছে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। কক্সবাজারে নবগঠিত বিজিবির উখিয়া 64 ব্যাটালিয়ন উদ্বোধন করে একথা বলেন তিনি। বিজিবি মহাপরিচালক জানিয়েছেন, ভারতীয়রা সীমান্ত আইন না মানলে কঠোর হবে বিজিবি। এদিকে রমজানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে অল আউট অ্যাকশনে যাচ্ছে গোয়েন্দা পুলিশ। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। কক্সবাজারে উখিয়া 64 বিজিবি ব্যাটালিয়ন উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সীমান্ত হত্যা বন্ধে সরকার পদক্ষেপ নিয়েছে বলে জানান উপদেষ্টা। সীমান্ত হত্যাটা কিছুদিন আগেও বিজিবি এবং বিএসএফ এর যে উচ্চ পর্যায়ে এক ডিজি পর্যায়ে যে সম্মেলন হয়ে গেল, ওখানেও কিন্তু এটার উপরে সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। তারপরও কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে, বাট এই ঘটনাটা যেন কমায় আনা যায় এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু এইটা পুরাটা যে আমাদের হাতে তো নাই, যেহেতু হাতিয়ারটা ওরা ইউজ করে, আপনারা যেটা চাচ্ছেন বা ওইটা তো আমি হয়তো অফিসিয়ালি কিছু বলতে পারবো না। বিজেপি মহাপরিচালক বলেন, দিল্লিতে বিজেপি বিএসএফ বৈঠকে সীমান্ত হত্যা বন্ধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আমরা বটম লাইন হলো ভেরি ক্লিয়ার মেসেজ আমরা বলেছি যে এটা কোনোভাবেই কাম্য নয় এবং এটা মেনে নেওয়া যায় না, এবং এটা যদি মেনে নেই তবে ভবিষ্যতে ভারতীয় অনুপ্রবেশ যারা করে তো তাদের প্রতিও তো আমরা
সুন্দরভাবে নিয়মের মধ্যে আমরা যে তাদেরকে গ্রেফতার করে হস্তান্তর করি সেটা কতটুকু আর করা যাবে। এদিকে রমজানের নিরাপত্তা নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফ করেন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে ডিবি। বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর কথা আমরা শুনতে পাচ্ছি। তাদের বিরুদ্ধে আমরা অল আউট অ্যাকশনে যাচ্ছি। পবিত্র মাহে রমজানে নগরবাসী যেন নিরাপদে ইবাদত বন্দী করতে পারেন, সেই জন্য ডিবির কার্যক্রম আরও বেগবান করা হয়েছে। চুরি ছিনতাই রোধে রাজধানীর টহল বাড়িয়েছে যৌথ বাহিনী। রাতে বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে কয়েকজনকে আটক করা হয়। যেগুলা করতেছে খুবই ভালো করতেছে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। পতাকা বৈঠকের পর ব্রাহ্মণবাড়িয়ার পুটিয়া সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আল আমিনের লাশ দীর্ঘ 22 ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে। শনিবার সন্ধ্যায় 6টার দিকে পুটিয়া সীমান্তের 2050 পিলারের সামনে পতাকা বৈঠক শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবি 60 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান এবং কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএসএফ এর পক্ষে উপস্থিত ছিলেন 49 বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমার। বৈঠক শেষে বিজিবি অধিনায়ক বলেন, এ ঘটনায় বিজেপির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। আজ থেকে শুরু হলো বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথম দিনের অনুশীলনে যোগ দিয়েছে প্রাথমিক ক্যাম্পে ডাক পাওয়া 30 ফুটবলারের 28 জন। 5 মার্চ পর্যন্ত ঘরের মাঠে প্রস্তুতি সারবে জামাল তোপুরা। এরপর সৌদি আরব গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে ক্যাব্রেরা শিষ্যরা। 10 মার্চ দলে যোগ দেবেন ফাহমেদুল ইসলাম। হামজা চৌধুরীর যোগ দেওয়ার কথা 18 মার্চ। রাফি আমিনের রিপোর্টে বিস্তারিত থাকছে। নাজমিস সাকিব জানাবেন। সল্টলেকে বাংলাদেশ ভারতের লড়াইটা মনে আছে নিশ্চয়ই। শেষ মুহূর্তের গোলে জয় হাতছাড়া হয়েছিল লাল সবুজের। ভারতের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি ছিল সাদউদ্দিন জামাল ভুঁইয়াদের শেষ ম্যাচ। প্রায় 6 বছর পর আবারও দেশটির মাটিতে খেলতে যাবে বাংলাদেশ। এএফসির এশিয়ান কাপ বাছাইয়ে জামাল চান সেই পুরনো স্মৃতিটা ফিরিয়ে আনতে। এবার অনেক ইয়াং প্লেয়ার আছে, সো ওভারঅল ইজ এ গুড মিক্সচার অফ সিনিয়র্স আর নিউ প্লেয়ার। কোন জায়গা আমরা বেশি গোল খাচ্ছি সেট পিস নিয়ে, সো এটা আমরা কাজ করতে হবে না, কারণ এটা আমরা অ্যাভয়েড করতে চাই। অবশ্য ক্যাবেরার দলটি এবার বেশ ভিন্ন। লাল সবুজের জার্সিতে থাকছেন ফাহমিদুল ইসলাম, হামজা চৌধুরীর মতো বড় নাম। তার অন্তর্ভুক্তিতে দল উজ্জীবিত হয়ে উঠবে বলে মনে করেন অধিনায়ক। I think Hamza will be the best player in this group overall, and in South Asia I think he's the best player. So Hamza আসলে এটা it will be a big boost for the team. এদিকে র্যাঙ্কিংয়ের হিসেবে ভারত শক্তিশালী দল, তবে ডিফেন্ডার রহমত মিয়া বলছেন দলটির বিপক্ষে ম্যাচ হলেই বাড়তি আত্মবিশ্বাস কাজ করে তাদের। যখনই ইন্ডিয়ার সাথে খেলা হয় আলাদা একটা স্পিরিট কাজ করে যে ওদের এগেনস্টে ভালো খেলতে হবে, এবং দেশকে যেহেতু আমরা রিপ্রেজেন্ট করি সবটা জায়গায়, তো ইন্ডিয়া যেহেতু আমাদের পাশের একটা দেশ, ওদের সাথে আমাদের অলওয়েজ একটা কম্পিটিশন থাকে। এদিকে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে অনুশীলনের পর্যাপ্ত সময় পাচ্ছে বাংলাদেশ। নেই কোনো ইনজুরির সমস্যা। ভারতের বিপক্ষে ভালো করতে দল বেশ অনুপ্রাণিত। আমরা অনুশীলনের জন্য পর্যাপ্ত সময় পেয়েছি। আশা করি ভারতের বিপক্ষে ভালো ফল নিয়ে আসর শুরু করব। নাজমুস সাকিব, RTV, ঢাকা। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।